Hello and welcome to the video lecture on the chemistry of carboxylic acids, which is a part of the series of lectures delivered for the paper GE4 CC4 for Chemistry General Semester 4. তো এখানে আমরা কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ COOH এই গ্রুপটা যে কম্পাউন্ডগুলোর মধ্যে আছে সেই কম্পাউন্ডগুলোর কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। এই কম্পাউন্ডগুলোর নেচারে প্রচুর দেখতে পাওয়া যায়, particularly simple carboxylic acids are generally associated with compounds which have familiar odors and not very pleasant smells, just odors. যেমন অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগারের যে স্মেল সেইটা অ্যাসিটিক অ্যাসিডের জন্য। বিউটানোইক অ্যাসিড ইজ রেসপন্সিবল ফর দ্য rancid smell of sour butter. হেক্সানোইক অ্যাসিড অনেক দিন ধরে মোজা না কাচলে যে বিচ্ছিরি গন্ধটা হয় সেটার জন্য রেসপন্সিবল। ল্যাকটিক অ্যাসিড, যেটা দুধ নষ্ট হয়ে গেলে যে মোটকা গন্ধটা বেরোয় তার জন্য রেসপন্সিবল। সো perhaps many of you or perhaps all of you have experienced all these odors. So you have encountered all these molecules already. এদেরকে আমরা যদি লাইন স্ট্রাকচারে আঁকি, ওই কার্বনগুলোকে এমিট করে দিয়ে, তাহলে এদেরকে এরকম দেখতে লাগবে। এবং অবভিয়াসলি এই ল্যাকটিক অ্যাসিডে এখানে একটা অ্যাসিমেট্রিক কার্বন আছে এবং আমরা একটা পার্টিকুলার এনানসিওমা রেখেছি। সো ফ্লাইং ওয়েজ ফর্মুলাতে আঁকলে সেটা এরকম দেখতে লাগে। কার্বক্সিলিক অ্যাসিডদের ফার্মাসিউটিক্যাল কম্পাউন্ডের মধ্যেও বহু জায়গায় দেখতে পাওয়া যায়, তার মধ্যে কয়েকটা এক্সাম্পল আমরা দিয়েছি। এই ওষুধটা যেটা প্রথমে আছে, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড হুইচ ইজ অ্যাসপিরিন, এটা অ্যানালজেসিক হিসেবে কাজে লাগে, হয়তো কেউ কোনো দিন খেয়েও থাকবে। This is a 4-amino salicylic acid which is a standard treatment for tuberculosis. This is ciprofloxacin which is an antibiotic. এই ক্লাসের অ্যান্টিবায়োটিক যদি খেয়ে থাকো তাহলে তুমি অলরেডি এই মলিকিউলটার সঙ্গে এনকাউন্টার হয়েছে তোমার। কার্ডিওভ্যাসকুলার ডিজিজ যাদের থাকে তাদের অ্যাটোরভ্যাস্টাটিন খেতে হয় এবং অ্যাটোরভ্যাস্টাটিনের মধ্যেও এই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা দেখতে পাওয়া যায়। সো অল দিস কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপস হ্যাভ বিন হাইলাইটেড উইথ রেড কালার। এর স্ট্রাকচার যদি দেখি তাহলে এটার কার্বনটা COOH এর যে কার্বনটা আছে সেটা sp2 হাইব্রিডাইজড ট্রাইগোনাল প্ল্যানার, একটা কার্বন অক্সিজেন ডাবল বন্ড, একটা সিগমা একটা পাই, আর একটা সিঙ্গেল বন্ড যেটা OH এর সাথে যুক্ত থাকে। অল বন্ড অ্যাঙ্গেলস আর 120 degrees. Carboxylic acids, because they contain a hydrogen attached to this oxygen, they are very good hydrogen bond donors as well as acceptors. এই OH এর হাইড্রোজেনটা আরেকটা কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনিলের সঙ্গে, এবং সেই কার্বক্সিলিক অ্যাসিডের OHটা আরেকটা ওই প্রথম কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনিল অক্সিজেনটার সঙ্গে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশানে আসতে পারে। ইন দিস হাইড্রোজেন বন্ড উই উইল কল দিস অ্যাজ দ্য টোনার, কারণ এই হাইড্রোজেন বন্ডিংয়ে এই হাইড্রোজেনটাকে এই কার্বক্সিলিক অ্যাসিডটা লেফট হ্যান্ড সাইডের কার্বক্সিলিক অ্যাসিডটা ডোনেট করছে, আর রাইট হ্যান্ড সাইডের কার্বনিল অক্সিজেন সেটাকে অ্যাকসেপ্ট করছে, সেই জন্য উই কল দ্যাট দ্যান অ্যাকসেপ্টার। অন দি আদার হ্যান্ড উপরের হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য রাইট হ্যান্ড সাইডের কার্বক্সিলিক অ্যাসিড ইজ দ্য হাইড্রোজেন বন্ড ডোনার and this oxygen is the hydrogen bond acceptor. This is a special electrostatic kind of attraction that develops when you have a hydrogen attached to an electronegative element such as oxygen, nitrogen or fluorine. So another electronegative element of the same molecule or of a different molecule can enter into an electrostatic attraction with that particular hydrogen, which increases the intermolecular association, and that is reflected in the elevated melting point and boiling point, etc. Elevated with respect to what? Compared to some molecules যেখানে এত এফেক্টিভ হাইড্রোজেন বন্ড নেই কিংবা হাইড্রোজেন বন্ড আদৌ নেই। যেমন আমরা যদি বয়লিং পয়েন্ট মাপি, তো আমরা অ্যামিনের ক্ষেত্রেও দেখছিলাম। তো অ্যাসিটিক অ্যাসিড তার বয়লিং পয়েন্ট হচ্ছে 118 ডিগ্রি সেন্টিগ্রেড, ইথানল তার বয়লিং পয়েন্ট ইজ অনলি 78 ডিগ্রি সেন্টিগ্রেড। ইট ইজ গ্র্যান্টেড যে অ্যাসিটিক অ্যাসিডের মলিকুলার ওয়েট একটু বেশি ইথানলের তুলনায়, because I instead of a CH2 I have a C double bonded O, so that fragment is contributing to a higher molecular weight, and we know that with increasing molecular weight the boiling point should increase, but this increase is a little bit more than expected based upon the
ক্যালকুলেশন অন মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট বাড়লে যতটুকুনি বাড়া উচিত ছিল তার তুলনায় এটা একটু বেশি বেড়েছে। সো দি ডিফারেন্স 40 ডিগ্রি মতো ডিফারেন্স আছে, দ্যাট ইজ অ্যাসক্রাইব টু দি স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ড দ্যাট ক্যান এক্সিস্ট বিটুইন টু অ্যাসিডিক অ্যাসিড মলিকিউলস কম্পেয়ার টু রিলেটিভলি উইকার হাইড্রোজেন বন্ড দ্যাট এক্সিস্ট বিটুইন অ্যালকোহলস। অ্যালকোহলরা জেনারেলি বেশ ভালো রকম হাইড্রোজেন বন্ডেড অবস্থায় থাকে এবং সেই জন্য তাদের মলিকুলার ওয়েটের রেসপেক্টে দে পাঞ্চ অ্যাবভ দেয়ার ওয়েট, দেয়ার বয়লিং পয়েন্টস আর quite high with respect to the molecular weight only. আর যদি তুমি কার্বক্সিলিক অ্যাসিডদের কথা বলো তো কার্বক্সিলিক অ্যাসিডরা ইজ ইভেন স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ড তৈরি করে, বিকজ একটা অ্যালকোহল যখন আরেকটা অ্যালকোহলের সঙ্গে হাইড্রোজেন বন্ড করে তার রেসপেক্টে কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেন বন্ড করার টেন্ডেন্সি বেটার। দে ক্যান ফর্ম ডাইমার্স where those dimers are associated with two hydrogen bonds, whereas alcohol যদি ডাইমার ফর্ম করতে চায় there can form only one hydrogen bond between two alcohol molecules. ওকে, কার্বক্সিলিক অ্যাসিডদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে রিয়াকশানটা আছে সেটা হচ্ছে দি ডোনেশন অফ দি অ্যাসিডিক প্রোটন টু a base. তুমি যে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশান করো, সোডিয়াম হাইড্রোক্সাইডের OH মাইনাসটা বেস, carboxylic acid hydrogen acidic, so we get an acid base reaction. This acts as a proton donor, this acts as a proton acceptor, and this gives rise to the water molecule. So water is the conjugate acid of OH minus, and we also get from the carboxylic acid a salt which is the carboxylate. যেরকম এই ধরনের অ্যাসিডদেরকে আমরা নাম দিই, কমন নাম হচ্ছে এটা অ্যাসিডিক অ্যাসিড। ইউপ্যাক নেম যদি করো তাহলে নাম হবে ইথানোইক অ্যাসিড, বিকজ ইট হ্যাজ 2 কার্বন অ্যাটমস। এই ধরনের সল্টগুলোকে আমরা সাধারণত ওই ইক অ্যাসিডটাকে সরিয়ে এট দিয়ে রিপ্লেস করে দিই। তো বিকজ ইট ইজ এ সোডিয়াম সল্ট উই কল দিস সোডিয়াম অ্যাসিটেট অথবা সোডিয়াম ইথানোয়েট। জলের মধ্যেও কার্বক্সিলিক অ্যাসিড পার্টলি আয়োনাইজড অবস্থায় থাকে, যদি ইকুইলিব্রিয়ামটা এইটাকে ফেভার করে, আনডিসোসিয়েটেড কার্বক্সিলিক অ্যাসিডকে ফেভার করে, বিকজ H3O+ is a stronger acid than carboxylic acid, and as a result this equilibrium favors the left hand side. আমরা আগে যখন আমরা অ্যামিনস পড়েছি তখন আমরা pK এটা দেখে নিয়েছি। Ka is the acid dissociation or acid ionization constant, and if I take the minus log value of Ka we get the pKa দিয়ে তাহলে আমরা অ্যাসিডিটি জাজ করতে পারি। lower the pKa value higher is the acidity, because lower the pKa value higher is the Ka value. এই এক্সপ্রেশনটা আমরা ইউজ করে এই কে এর যে এক্সপ্রেশন তার সেখানে পৌঁছেছি। এখানে ইকুয়েশনে এইচ এটা হচ্ছে অ্যাসিড, ওয়াটার হচ্ছে বেস, A মাইনাস হচ্ছে এইচ এর কনজুগেট বেস, আর H3O+ হচ্ছে ওয়াটারের কনজুগেট অ্যাসিড। সো উই সেট আপ দি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হোয়ার দিস ইজ দি কনসেন্ট্রেশন অফ দি H3O+ at equilibrium, this is the concentration of the A minus at equilibrium, this is the concentration of HA at equilibrium, and this is the concentration of water at equilibrium. Because water is solvent, the change in concentration of water is negligible, therefore this is basically a constant. Even before the equilibrium was present, water যে concentration ছিল bulk water H3O+ তৈরি হওয়ার পরে A minus তৈরি হওয়ার পরে bulk water concentration সেম আছে বলে আমরা in all practical purpose ধরে নিতে পারি। So if this is a constant, that is also a constant, we can generate a new constant Ka by multiplying H2O, concentration of H2O at equilibrium with the equilibrium constant, and that's the acid dissociation constant. এটার ভ্যালু এই ইকুইলিব্রিয়াম যত ডান দিকে থাকবে তত এর ভ্যালু বাড়বে, যত এর ভ্যালু বাড়বে এর ভ্যালু কমবে, তো এর ভ্যালু কমবে তত এর ভ্যালু বাড়বে। এবার যেহেতু আমরা মাইনাস লগ কে দিয়ে পিকে কে এক্সপ্লেন করি, তাই কে এর ভ্যালু যত বাড়বে তাই পিকে এর ভ্যালু তত কমবে। অ্যাসিডিটি বাড়লে কে এর ভ্যালু বাড়ে, পিকে এর ভ্যালু কমবে। তাহলে দুটো অ্যাসিডের মধ্যে যেটার পিকে এর ভ্যালু কম সেটার অ্যাসিডিটি বেশি। ওকে, তো দেখা যাক আমরা কোনো ট্রেন্ড দেখতে পাই কি না। ট্রেন্ড কিছু আছে, যেমন আমরা যদি কতগুলো কমন অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, এই ধরনের অ্যাসিডগুলোকে দেখি। বেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রে এর পিকে ভ্যালু হচ্ছে 4.19, এর ক্ষেত্রে 4.76, এর ক্ষেত্রে 4.87। ইন জেনারেল এটা 4 থেকে 5-এর কাছে মধ্যে ঘোরাঘুরি করে, যদি না সেগুলো কোনো একটা
পার্টিকুলার ফ্যাক্টর দিয়ে এটা হয় খুব স্ট্রং অ্যাসিডিক কিংবা খুব উইক অ্যাসিড না হয়ে যায়। তো জেনারেলি কার্বক্সিলিক অ্যাসিডের পিকে 4 থেকে 5-এর মধ্যে থাকে, হুইচ ইমপ্লাইজ দ্যাট Ka ইজ ইন দ্য রেঞ্জ অফ সে 10⁻⁴ টু 10⁻⁵। তার মানে তুমি যখন জলের মধ্যে আয়োনাইজ করবে কার্বক্সিলিক অ্যাসিডকে, ইকুইলিব্রিয়ামটা রাইট হ্যান্ড সাইডে থাকবে না, লেফট হ্যান্ড সাইডকে ফেভার করবে। উই নো দ্যাট বিকজ H3O+ ইজ এ স্ট্রঙ্গার অ্যাসিড দ্যান দি কার্বক্সিলিক অ্যাসিড। ইনঅর্গানিক অ্যাসিড যেমন সালফিউরিক অ্যাসিড, HCl, কার্বক্সিলিক অ্যাসিডরা এক্সট্রিমলি উইক অ্যাসিড, কারণ ধরো HCl তার পিকে ভ্যালু হচ্ছে -7, সো তার করসপন্ডিং Ka ভ্যালুটা হচ্ছে 10⁻⁷। সো এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 10⁻11, দ্যাটস আ হিউজ নাম্বার, দ্যাটস unimaginably huge in fact. So HCl is 10⁻11 times stronger acid than say something like benzoic acid. এবার যদি আমরা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে দেখি ইনঅর্গানিক অ্যাসিড থেকে বেরিয়ে এসে, তাহলে অ্যাসিডরা কার্বক্সিলিক অ্যাসিডটা কিন্তু যথেষ্ট স্ট্রং অ্যাসিড, বিকজ সে উই টেক অ্যাসিডিক অ্যাসিড, দ্য পিকে ভ্যালু ইজ 4.76 অ্যান্ড উই টেক ইথানল, দ্য পিকে ভ্যালু ইজ 16. তো 4.76টা লোয়ার, so acetic acid is a stronger acid than ethanol. And how much stronger? এটাকে যদি আমি 5 ধরে নিই, so this is 10⁻⁵, this is 10⁻⁻16, so this is like 10⁻11 times stronger acid than the ethanol. Why is that? That is because acid কতটা অ্যাসিডিটি দেখাবে বা কতটা স্ট্রং অ্যাসিড হবে, দ্যাট অ্যাকচুয়ালি ডিপেন্ডস যে ও প্রোটন ছেড়ে দেওয়ার পর যে কনজুগেট বেসটা তৈরি হচ্ছে, হাউ মাচ স্টেবিলাইজড ইট ইজ। যদি অ্যাসিডিক অ্যাসিড প্রোটন ছেড়ে দেয় তাহলে অ্যাসিটেট তৈরি হবে, অ্যান্ড অ্যাসিটেট ইজ রেজোনেন্স স্টেবিলাইজড। মোরওভার দিস রেজোনেন্স স্টেবিলাইজেশন is very effective because we get two equivalent resonance canonicals. If you flip this molecule in this way, then this is basically that one. So these are equivalents, these oxygens are basically equivalent in the two canonicals, and that implies a very great resonance stabilization. Mind it, এইটার রেসপেক্টে কিন্তু এটা মোর স্টেবল নয়, কারণ যদি তাই হতো তাহলে এটা পুরোটাই আয়োনাইজ করে এটা হয়ে যেত। It's just that when you are comparing this anion with other anions, this is having some sort of extra stabilization by virtue of its equivalent canonicals, resonance structures. তুমি যদি ইথানলেরটা দেখো যেটা লেস অ্যাসিডিক, তার কনজুগেট বেস হচ্ছে ইথক্সাইড। ইথক্সাইডের ক্ষেত্রে রেজোনেন্স স্টেবিলাইজেশন তেমন কিছু কিন্তু নেই, there is no resonance stabilization such that you have for acetate, and therefore অ্যাসিডিক অ্যাসিডের প্রোটন ছাড়ার টেন্ডেন্সি ইথানলের প্রোটন ছাড়ার টেন্ডেন্সির থেকে বেশি হবে, কারণ সেখানে কনজুগেট বেসটা রিলেটিভলি মোর স্টেবল কম্পেয়ার টু দ্য কনজুগেট বেস অফ দি ইথক্সাইড, and therefore acetic acid is more acidic compared to ethanol. You can insert another acidic molecule such as a phenol in the series, এবং সেখানে যদি পিকে এগুলো দেখো তাহলে এদিকে দেখবে পিকে এখান থেকে এদিকে বাড়ছে, পিকে বাড়ছে, তার মানে অ্যাসিডিটি ফ্রম দিস সাইড ফ্রম লেফট টু রাইট অ্যাসিডিটি কমছে, তার মানে অ্যাসিডিক অ্যাসিড ইজ স্ট্রংগেস্ট অ্যাসিড, মিথানল অর ইথানল ইজ দ্য উইকেস্ট অ্যাসিড, ফেনল ইজ ইন্টারমিডিয়েট সামহোয়ার। এটা কীভাবে ব্যাখ্যা করবো? সো উই নো দ্যাট এর কনজুগেট বেস ইথক্সাইড, তার কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশন নেই, আর এর কনজুগেট বেস অ্যাসিটেট, তার প্রচুর রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে। হোয়াট অ্যাবাউট ফেনল? ফেনলের কনজুগেট বেস হচ্ছে ফেনক্সাইড, আর ফেনক্সাইডের ক্ষেত্রে দের ইজ রেজোনেন্স, ইউ ক্যান ড্র রেজোনেন্স স্ট্রাকচার্স লাইক দ্যাট। সো এখানে তুমি রেজোনেন্স স্ট্রাকচার আঁকতে পারো, এবং যদি আঁকো তাহলে দেখবে যে আরও হবে, কারণ এখান থেকে এখানে যাবে, তারপরে এখানে যাবে, তারপর সেখান থেকে এখানে যাবে, তারপরে এখানে যাবে। সো বেসিক্যালি in phenoxide the negative charge actually moves around from oxygen to the two orthocarbons and at the paracarbon. But there is an important difference. The important difference is this, যে এই যে রেজোনেন্স ক্যানোনিক্যাল আর এই যে বাকি যে রেজোনেন্স ক্যানোনিক্যালগুলো হবে, those are not equivalent. এখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ আছে, এখানে কার্বনের মাথায় নেগেটিভ আছে। So unlike these two, they are not equivalent. Moreover, এখানে দুটো ক্যানোনিক্যাল আছে, দুটোতেই মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের ওপরে আছে নেগেটিভ চার্জ, which is good. কিন্তু এখানে একটা ক্যানোনিক্যালে অক্সিজেনের উপরে আছে, আর বাকি যে তিনটে ক্যানোনিক্যাল আঁকবো যার মধ্যে আমি একটা ক্যানোনিক্যাল এখানে এঁকেছি, সেখানে কার্বনের উপরে নেগেটিভ চার্জ আছে। কার্বন ইজ নট অ্যাজ ইলেকট্রোনেগেটিভ অ্যাজ অক্সিজেন, অ্যান্ড ইট ইজ নট অ্যাজ কমফোর্টেবল অ্যাজ অক্সিজেন হোল্ডিং দ্য নেগেটিভ চার্জ।
So those resonance canonicals are less contributing towards the overall structure, which is another way of saying that the resonance stabilization of phenoxide is less effective compared to the resonance stabilization of the acetate. And when you say that, you also imply that the negative charge delocalization is less effective in phenoxide than negative charge delocalization in acetate. Negative charge যত delocalized হবে তত এই জিনিসের further protonation tendency কমবে, which means this will become a weak base, which implies that this is a stronger acid, because we know Bronsted-Lowry concept অনুযায়ী if we have a strong base, then it has a very great tendency of accepting the proton, and therefore its conjugate acid will be a weaker acid which will have a lower tendency to release the proton. So if acetate has a lower tendency to accept the proton compared to phenoxide, because acetated negative charge dispersal mechanism is much more efficient compared to the mechanism for negative charge dispersal as seen for phenoxide, তাহলে এর যদি প্রোটন খাওয়ার টেন্ডেন্সি কম থাকে তাহলে এটা উইকার বেস হবে, which implies that acetic acid will be a much stronger acid than phenol. ওকে, এবার আমরা দেখি যে সাবস্টিটিউয়েন্টের চেঞ্জ করলে করে আমরা কিভাবে অ্যাসিডিটিকে এফেক্ট করতে পারি। ইট মেক্স সেন্স যে যদি আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বসাই, দ্যাট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বাই ভার্চু অফ ইটস ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি will help in dispersing the negative charge that will be generated on the conjugate base. So যত আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বসাবো তত কনজুগেট বেসের নেগেটিভ চার্জের ডিসপার্সাল বেটার হবে, তার প্রোটোনেশন টেন্ডেন্সি কমবে, অর্থাৎ সেটা উইকার বেস হবে, হুইচ মিনস যে তার প্যারেন্ট অ্যাসিডটা স্ট্রঙ্গার অ্যাসিড হবে। তো আমরা অ্যাসিডিক অ্যাসিডকে মডেল হিসেবে ইউজ করছি এবং তার আলফা পজিশনের 3টে হাইড্রোজেনকে একটা করে রিপ্লেস করে 2-chloroacetic acid, 2,2-dichloroacetic acid এবং 2,2-trichloroacetic acid এদের অ্যাসিডিটি কম্পেয়ার করার চেষ্টা করছি। ক্লোরিন যেহেতু -I এফেক্ট দিয়ে ইলেকট্রনকে উইথড্র করে, তাই আমরা বলতে পারি যে অ্যাসিডিক অ্যাসিড থেকে যে কনজুগেট বেসটা তৈরি হবে সেখানে এই জায়গাটায় যে নেগেটিভ চার্জটা থাকবে তার তুলনায় 1-chloroacetic অ্যাসিডে এখানে যে নেগেটিভ চার্জটা থাকবে সেটার ডিসপার্সাল একটু বেটার হবে, বিকজ ক্লোরিন তার -I এফেক্ট দিয়ে ইলেকট্রন ডেন্সিটিকে নিজের দিকে টানবে সিগমা বন্ডের থ্রু দিয়ে। এখানে এরকম 2টো ক্লোরিন আছে, ফলে আরও বেটার হবে। এখানে এরকম 3টে ক্লোরিন আছে, তাহলে এখানটায় সব থেকে ভালো নেগেটিভ চার্জের ডিসপার্সাল হবে। এভরি অ্যানায়ন ইজ রেজোন্যান্স স্টেবিলাইজড, বাট হিয়ার ইউ ডোন্ট হ্যাভ এনি -I এফেক্ট, অ্যান্ড হিয়ার ইউ হ্যাভ আ স্ট্রং -I ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট। সো ট্রাইক্লোরোঅ্যাসিটেট তার প্রোটোনেশন টেন্ডেন্সি লিস্ট কম্পেয়ার টু অ্যাসিটেট। অ্যাসিটেটের প্রোটোনেশন টেন্ডেন্সি ইজ মাচ হায়ার। অ্যাজ এ রেজাল্ট, we should expect acetic acid to be a weaker acid compared to trichloroacetic acid. Not only that, from this to that, লেফট থেকে রাইটে যত আমরা ক্লোরিন ইন্ট্রোডিউস করছি আলফা কার্বনে, বিকজ দিস ইজ দি আলফা কার্বন, তত তার অ্যাসিডিটি বাড়ার কথা, বিকজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সংখ্যা বাড়ছে, ইন্ডাকটিভ এফেক্ট বাড়বে, ইন্ডাকটিভ এফেক্ট বাড়লে স্টেবিলাইজেশন হওয়ার কথা কনজুগেট বেসের। কনজুগেট বেসটা প্রোগ্রেসিভলি উইকার হওয়ার কথা, প্রোটোনেশন টেন্ডেন্সি কম হওয়ার কথা, তার অ্যাসিডিটি বাড়ার কথা। অ্যান্ড দ্য পিকে ভ্যালুজ আর জাস্ট লাইক দ্যাট। 4.76, 2.9 অ্যাসিডিটি বেড়েছে, 1.3 অ্যাসিডিটি স্টিল বেড়েছে, অ্যান্ড 0.9 ইজ মাচ মোর অ্যাসিডিক। If I change the substituent to a more electron withdrawing, say ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের থেকেও বেশি, তো ক্লোরিনের থেকে ফ্লুরিনের -I এফেক্ট আরও স্ট্রঙ্গার। সো দেখো, খেয়াল করে দেখো, অ্যাসিডিটি বাড়ার কথা 2.9 অ্যাসিডিটি বেড়েছে, পিকে কমেছে মানে অ্যাসিডিটি বেড়েছে, and you have replaced the CH3 with a CH2Cl. Now you have replaced it with CH2F. So acidity বাড়ার কথা আরও, like 2.6. Okay. What about if I move this around? মানে আমি যদি এই যে ক্লোরিন বা ফ্লুরিন যেগুলো আছে সেগুলোকে যদি একটুখানি চেনের গা থেকে একটু দূরে সরাই, কারণ আমার আর্গুমেন্ট যদি ঠিক হয়, এটা যদি ইন্ডাকটিভ এফেক্টের সঙ্গে রিলেটেড হয়, তো ইন্ডাকটিভ এফেক্টের একটা প্রপার্টি আছে। Inductive effect dies very quickly if you remove the effect, if you remove the atom which is showing the effect from the reaction site or from the site যেখান থেকে ও ইন্ডাকটিভ এফেক্ট দেখাচ্ছে, সেই সাইট থেকে যদি তুমি অ্যাটমটাকে একটু দূরে সরিয়ে দাও, তাহলে ইন্ডাকটিভ এফেক্ট দুম করে কমে যায়। ওর ডিস্টেন্স ডিপেন্ডেন্স আছে। অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ধরো একটা নেগেটিভলি চার্জ স্পিসিসের একটা পার্টিকুলার জায়গায় নেগেটিভ চার্জটা আছে, ঠিক তার পাশে যদি ইন্ডাকটিভ এফেক্ট দেখাচ্ছে এরকম কোনো গ্রুপ রাখো, তাহলে তার এফেক্ট অনেক প্রোনাউন্সড হয়
কম্পেয়ার টু তুমি যদি সেই যে নেগেটিভ চার্জ যে জায়গাটা রয়েছে তার থেকে ওই অ্যাটমটাকে আরও দূরে সরিয়ে নাও। তো এখানে ঠিক তাই করা হচ্ছে। উই হ্যাভ টেকেন অ্যাসিডিক অ্যাসিড, দেন ইউ হ্যাভ টেকেন 2-chloroacidic অ্যাসিড, দেন ইউ হ্যাভ টেকেন 3-chloropropanoic অ্যাসিড। সো এখানে আলফা কার্বনে ছিল, এবার তুমি বিটা কার্বনে নিয়ে গেছো, অ্যান্ড দেন ইউ হ্যাভ টেকেন 4-chlorobutanoic অ্যাসিড, তোমরা তুমি গামা কার্বনে নিয়ে গেছো। নেগেটিভ চার্জ কোথায় আসবে? এই জায়গাটায় আসবে, এখানে এই জায়গাটায় আসবে, এখানে এই জায়গাটায় আসবে, এখানে এই জায়গাটায় আসবে। তো ক্লোরিনকে তুমি ক্রমাগত এই নেগেটিভ চার্জের যে জায়গাটা হবে সেখান থেকে দূরে সরাচ্ছ। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে ক্লোরিনের ইন্ডাকটিভ এফেক্ট দেখানোর ক্ষমতা এখান থেকে এইখানে ক্রমাগত কমছে, এখান থেকে নয়, এইখান থেকে এইখানে ক্রমাগত কমছে। তাহলে এখান থেকে এখানে যখন গেছি তখন ক্লোরিন এখানে তো ছিলই না, এখানে ভালো রকম ইন্ডাকটিভ এফেক্ট দেখাবে, -i এফেক্ট দেখাবে, স্টেবিলাইজ করবে কনজুগেট বেসকে, অ্যাসিডিটি বাড়বে। কিন্তু তারপরে যেহেতু আলফা পজিশন থেকে সরিয়ে বিটাতে নিয়েছি, তাহলে অ্যাসিডিটি আবার কমে যাওয়ার কথা। দেখো পিকে ভ্যালু বেড়ে গেছে। আরও যখন দূরে সরিয়েছি তখন পিকে ভ্যালু আরও বেড়ে গেছে, এবং আলটিমেটলি এখানে এমন সিচুয়েশান তৈরি হবে একটু আরও দূরে সরে গেলে যে তখন এই জায়গায় যে নেগেটিভ চার্জ আসবে সেই ক্লোরিনের প্রেজেন্স ফিলই করবে না, অর্থাৎ তখন তার ভ্যালুটা অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে একদম কাছাকাছি চলে আসবে। সো দিস এক্সপেরিমেন্ট অর অবজারভেশন, হোয়াট এভার ইউ মে ওয়ান্ট টু কল ইট, দিস ভ্যালিডেটস দ্য প্রপোজাল যে ক্লোরিন দিলে ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে স্টেবিলাইজেশন হচ্ছে। সাবস্টিটিউটেড বেঞ্জোইক অ্যাসিডের জন্য ওই একই গল্প আমরা দেখতে পাই। একই গল্প ইন দ্য সেন্স যে তুমি যদি সে ফর এক্সাম্পল আই হ্যাভ টেকেন আ প্যারা সাবস্টিটিউটেড বেঞ্জোইক অ্যাসিড বিকজ অর্থো সাবস্টিটিউশন উইল lead to some sort of steric effects which we are not equipped to deal with at this course. So we will confine our attention to only para situation. So যেখানে আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিচ্ছি, দেখো পিকে ভ্যালুগুলো কম হচ্ছে উইথ রেসপেক্ট টু হোয়াট? আমাদের রেফারেন্স কম্পাউন্ড হচ্ছে যদি Z = H হয়, যদি Z = H হয় দ্যাটস বেনজোইক অ্যাসিড। এবার জেডের নেচার আলাদা আলাদা হতে পারে। আমরা এখানে 3টে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়েছি, NO2, CHO অ্যান্ড ক্লোরিন, আর 2টো ইলেকট্রন রিলিজিং গ্রুপ দিয়েছি, Me আর OH। তো Me আর OH এর জন্য আমরা দেখছি যে পিকে ভ্যালুটা বেড়েছে, ইলেকট্রন রিলিজিং গ্রুপ দিলে বাড়ার কথা, কারণ কনজুগেট বেস ডিস্টেবিলাইজড হয়ে যাবে, তার নেগেটিভ চার্জ ডিসপার্সাল হওয়ার বদলে নেগেটিভ চার্জের ইন্টেন্সিফিকেশান হবে, অ্যান্ড নেগেটিভ চার্জ সেক্ষেত্রে the conjugate base will have a greater tendency to accept protons, so it will become a stronger base, and the acid will be a relatively weaker acid. Just opposite ঘটনা ঘটবে যদি আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিই। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিলে নেগেটিভ চার্জের ডিসপার্সাল এফিশিয়েন্ট হবে, তার প্রোটনেশন টেন্ডেন্সি কমে যাবে, and it will have a much lower tendency of accepting the proton, and it will become a strong weaker base and its conjugate acid, that means যে অ্যাসিডটা নিয়ে আলোচনা করছি সেটা রিলেটিভলি স্ট্রঙ্গার অ্যাসিড হবে। তো পিকে ভ্যালু সেটাই বলছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিলে বেঞ্জোইক অ্যাসিডের পিকে কমে যাচ্ছে, সাবস্টিটিউটেড বেঞ্জোইক অ্যাসিডের পিকে কমে যাচ্ছে, ইলেকট্রন রিলিজিং গ্রুপ দিলে বেড়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? তো নাইট্রোর ক্ষেত্রে দেখো, নাইট্রো ইলেকট্রন টানে, বেসিক্যালি রিং থেকে ইলেকট্রন টানে, দিস ইজ কল্ড আ -r এফেক্ট। ওখানে যেরকম সিগমা বন্ডের থ্রু দিয়ে ইলেকট্রন টানাটানি চলছিল, এখানে পাই বন্ড শিফট করে যাচ্ছে। You can see you have a plus charge on the ipso carbon, this is the ipso carbon because এই কার্বনের উপরে CO2 মাইনাস আছে। যদি নাইট্রো রেসপেক্টে ধরো তাহলে প্যারা, যদি CO2 মাইনাসের রেসপেক্টে ধরো তাহলে ইপসো। তো প্যারার পজিশনে যে নাইট্রো আছে সেটা ইপসো কার্বন থেকে ইলেকট্রন ডেন্সিটি টেনে নিচ্ছে, ইলেকট্রন ডেন্সিটি টেনে নিলে এখানে CO2 মাইনাস আছে, এখানে প্লাস আছে, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ডেভেলপ করবে, সো দ্যাটস আ স্টেবিলাইজিং সর্ট অফ ইন্টারাকশন, অ্যান্ড দেয়ারফোর দিস হ্যাজ আ লোয়ার টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট আ প্রোটন। জাস্ট দি অপোজিট থিং উইল হ্যাপেন উইথ সে OH এর ক্ষেত্রে এটা -r যদি নাইট্রো হয় তাহলে এটা হচ্ছে +r, ও উল্টো দিকে ইলেকট্রন ঘোরাচ্ছে। দেখো এ রিং থেকে ইলেকট্রন বার করে নিচ্ছে আর এ রিংয়ের ভেতরে ইলেকট্রন পুশ করছে। অ্যাজ এ রেজাল্ট দি ইপসো কার্বন হ্যাজ বিকাম নেগেটিভ, অ্যান্ড উই নো দ্যাট ক্লোজলি স্পেসড নেগেটিভ চার্জেস উইল রিপেল ইচ আদার, জাস্ট লাইক ক্লোজলি স্পেসড positive charges will also repel each other. Now these are very simplistic ways of showing how the electron is redistributed when you have nitro or OH in the para position or whatever position, but this simplistic representation works very well, and that is why it has been followed up and persisted for a very long time in chemistry. তো এখানে নেগেটিভ চার্জের ইন্টেন্সিফিকেশন হয়েছে, উই অলসো হ্যাভ আ নেগেটিভ চার্জ হিয়ার, so this is destabilized and it has a higher tendency to get rid of the negative charge and getting protonated. So as a result this is a stronger base compared to that one, and therefore nitro substituted acid will be much stronger acid compared to the
hydroxy substituted acid. The hydroxy substituted acid in fact will be a weaker acid compared to the benzoic acid, and the nitro substituted benzoic acid is a stronger acid. Okay, so this much for the acidity. Now let's move, how can you prepare that carboxylic acid? Carboxylic acid এর গুচ্ছ প্রিপারেশন আছে, তার মধ্যে আমাদের সিলেবাসে যেটা আছে আমরা শুধু সেটাই পড়বো, সেটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে তৈরি করা। গ্রিগনার্ড রিয়েজেন্টস আর অর্গানোম্যাগনেসিয়াম কম্পাউন্ডস, যাদেরকে আমরা RMGX বা ARMGX দিয়ে বলি। এদেরকে আমরা করেসপন্ডিং অর্গানো হ্যালাইড অর্থাৎ অ্যালকিল হ্যালাইড বা অ্যারাইল হ্যালাইডের সঙ্গে রিয়াকশন করে পাই ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দিয়ে। RX ইজ ইকুয়াল টু ক্লোরিন ব্রোমিন আয়োডিন হতে পারে। ড্রাই ইথার বা THF টেট্রাহাইড্রোফিউরান এই ধরনের সাইক্লিক ইথার ইউজ করা হয়। এই ধরনের নন পোলার নন প্রোটিক কম্পাউন্ড ইউজ করা হয় যেখানে অ্যাসিডিক প্রোটন কিছু নেই, বিকজ RMGX and ARMGX, these are very highly reactive carbon ions and they are powerful nucleophiles as well as powerful bases, and therefore they have this tendency of abstracting any sort of acidic proton that is present in the reaction medium. So এখানে আমরা যখন রিয়াকশন করব তখন আমাদের বা গ্রিগনার্ড বানাবো তখন আমাদের এমন সলভেন্ট ইউজ করতে হবে যে সলভেন্টে কোনো অ্যাসিডিক প্রোটন নেই। এবার THF এর সাইক্লিক স্ট্রাকচারের জন্য তার বয়লিং পয়েন্টটা একটু বেশি হয় ডাইইথাইল ইথারের তুলনায়। তার মানে THF এ রিয়াকশন করলে রিয়াকশন টেম্পারেচারটা একটু বেশি রাখা যায়, অ্যান্ড দ্যাট গিভস ক্রুশিয়াল ডিস্টিংশন। কারণ আমি যখন RX দিয়ে রিয়াকশন করব তখন কোনো প্রবলেম নেই, আমি X ইজ ইকুয়াল টু ক্লোরিন ব্রোমিন আয়োডিনের জন্য ইথার THF যা খুশি ইউজ করতে পারি। যখন আমি অ্যারাইল হ্যালাইড দিয়ে রিয়াকশন করব তখন X যদি ক্লোরিন হয় তখন THFকে ইউজ করতে হবে, X ইজ ইকুয়াল টু ব্রোমিন হলে আমরা ইথার ইউজ করতে পারি, কিন্তু X যদি ক্লোরিন হয় তাহলে আমরা ইথার ইউজ করতে পারবো না, ইথার ইউজ করলে রিয়াকশান হবে না। কেন হবে না? তার কারণ ক্লোরিনের একটা প্লাস আর এফেক্ট আছে, ক্লোরিন মাইনাস আই, কিন্তু ইট ইজ অ্যাট দ্য সেম টাইম বিকজ ইট হ্যাজ লোন পেয়ার লাইক হাইড্রক্সিল, ইট অলসো হ্যাজ আ প্লাস আর এফেক্ট। The plus R effect actually donates electron from chlorine to the ring. The electron donation is not that important. What is important is to understand যে তার ফলে আমাদের এই কার্বন ক্লোরিনের মাঝখানে খানিকটা ডাবল বন্ড নেচার ডেভেলপ করবে, অর্থাৎ এটা পিওর সিঙ্গেল বন্ড হবে না। এটা যদি অ্যারাইল হ্যালাইড হতো, অর্থাৎ যদি sp3 কার্বনের সঙ্গে ক্লোরিনের বন্ড থাকতো, তাহলে এই ধরনের রেজোনেন্স দেখানোর কোনো সুযোগ ছিল না, কারণ এর ওপরে কোনো পাই বন্ড নেই। তাহলে ডোনেশনটা কী করে হবে? এখানে পাই বন্ড আছে বলে ডোনেশন হতে পারছে। তাহলে এটা পিওরলি সিঙ্গেল বন্ড, এটা সিগমা, জাস্ট একটা সিগমা সিঙ্গেল বন্ড, বাট হিয়ার ইউ অলসো হ্যাভ আ পাই নেচার অ্যান্ড ইট হ্যাজ আ ডাবল বন্ড ক্যারেক্টার। অ্যাজ এ রেজাল্ট এই তুমি যেহেতু এখানে কার্বন হ্যালোজেন বন্ডের মাঝখানে ম্যাগনেসিয়ামকে ইনসার্ট করবে, তার মানে কার্বন হ্যালোজেন বন্ডটা তোমাকে ভাঙতে হবে, অ্যান্ড দ্যাটস নট ইজি ফর কার্বন ক্লোরিন বন্ড ইন দিস সাবস্ট্রেটস। তুমি বলবে ব্রোমিনেরও তো আছে, ব্রোমিনেরও এই ধরনের রেজোনেন্স স্ট্রাকচার তো আঁকা যায়, ব্রোমিনেরও লোন পেয়ার আছে, বাট দিস টাইপ অফ ডোনেশন অ্যাকচুয়ালি ডিপেন্ডস যে কে ডোনেট করছে এবং তার অরবিটাল সাইজ কীরকম। কার্বন তো নেবে, কার্বনের সঙ্গে ডোনারের অরবিটাল সাইজ যদি ম্যাচ না করে তাহলে এই রেজোনেন্স খুবই লেস এফেক্টিভ, অর্থাৎ প্লাস আর এফেক্টটাকে আমরা নেগলেক্টই করতে পারি প্রায় বলতে গেলে। আমাদের প্র্যাকটিক্যাল পারপাসে আমরা ক্লোরিনের প্লাস আর এফেক্টকে অনেক ইম্পর্ট্যান্ট ধরতে হবে, ব্রোমিনের প্লাস আর এফেক্টকে ধরা যাবে না। কার্বনের সাথে ক্লোরিনের অরবিটাল সাইজ ম্যাচ করে না, কিন্তু ব্রোমিনের সাথে আরোই ম্যাচ করে না। সেই দিক থেকে দেখতে গেলে যদি ফ্লুরিন থাকতো তাহলে সবথেকে ভালো ম্যাচ করতো, এবং সেই জন্যই ফ্লুরো কম্পাউন্ড দিয়ে এইগুলো বানায় না, কারণ প্রথমত ফ্লুরিন কম্পাউন্ড কম পাওয়া যায়, দ্বিতীয়ত কার্বন ফ্লোরিন বন্ড ইজ মাচ স্ট্রঙ্গার কম্পেয়ার টু কার্বন ব্রোমিন আর কার্বন ক্লোরিন বন্ড। দ্যাট ইজ ওয়াই উই ডু নট টেক অর্গানোফ্লোরাইডস। আমরা যদি অর্গানো ব্রোমাইড দিয়ে এখানে রিয়াকশন করি তাহলে সেখানে আমরা ইথার THF যা ইচ্ছা ইউজ করতে পারি, কারণ সেখানে অ্যারাইল থাকুক অ্যালকিল থাকুক যাই থাকুক, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার অ্যারাইলের জন্য আদৌ ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু ক্লোরিনের জন্য ইম্পর্ট্যান্ট। এবং এ থেকে একটা ইম্পর্ট্যান্ট ডিস্টিংশন করা যায়, এই কম্পাউন্ডটার মধ্যে দুটো বন্ড আছে, একটা ক্লোরিন একটা ব্রোমিন, ম্যাগনেসিয়াম দিয়ে ট্রিট করা হচ্ছে, ড্রাই ইথার দেওয়া হয়েছে। এখন ইথারে কেবলমাত্র এই 35 ডিগ্রি টেম্পারেচারই ওঠে, কারণ তার থেকে বেশি টেম্পারেচার উঠতেই পারে না, কারণ ইথার ওই টেম্পারেচারই বয়েল করতে থাকে, তো কনস্ট্যান্ট ওই টেম্পারেচারটাই থাকে রিয়াকশান মিডিয়ামে। তো তুমি ড্রাই ইথার দিয়েছো, তুমি THF দাওনি, তাহলে এটা যেহেতু স্ট্রঙ্গার বন্ড এর কিচ্ছু হবে না, এইখানটায় ম্যাগনেসিয়াম ঢুকে গিয়ে এই কম্পাউন্ডটা তৈরি হয়। তুমি সিলেক্টিভলি এই জায়গাটাতে রিজিও সিলেক্টিভলি তোমার অর্গানোম্যাগনেসিয়াম তুমি বানাতে পারলে, গ্রিগনার্ড বানাতে পারলে। আর যদি তোমাকে এইখান থেকে এটা করতে হয় তো ইউ নিড টু ডু THF, দ্য রিয়াকশান নিড টু বি ডান অ্যাট THF। আর যেহেতু এখানে এই ধরনের কোনো অ্যালিফ্যাটিক অর্গানোক্লোরাইডসের জন্য কোনো রেজোনেন্সের কোনো গল্প নেই, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টারের কোনো গল্প নেই, তো এখানে তুমি ড্রাই ইথার ইউজ করতেই পারো, কোনো অসুবিধা নেই।
তো এটা তো হলো, গ্রিগনাট তো বানালাম। গ্রিগনাটের উপযোগিতাটা কী? উপযোগিতাটা হচ্ছে যে অর্গানো হ্যালোজেনে এই কার্বনটা হ্যালোজেনের সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকার জন্য এবং মোর ইলেকট্রোপজিটিভ লেস ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য ইলেকট্রোফিলিক ছিল, অর্থাৎ ওর মাথায় ডেল প্লাস চার্জ ছিল। এই যে ইলেকট্রন পেয়ারটা এটা বেসিক্যালি হ্যালোজেনের দিকে একটু বেশি সরে থাকে, তার মানে এর মাথায় ডেল মাইনাস চার্জ ছিল। সো দ্যাট ওয়াজ দ্য ইলেকট্রোফিলিক কার্বন। আর তুমি যখন ম্যাগনেশিয়াম ঢুকিয়েছো, ম্যাগনেশিয়ামের ইলেকট্রোপজিটিভিটি অনেক বেশি কম্পেয়ার টু কার্বন। Chi, which is the electronegativity sign of magnesium, is less than that of carbon. Carbon electronegativity হচ্ছে 2.55, magnesium হচ্ছে 1.3. 2.55 is for sp3. For sp2 and sp, it's a little bit different. It's a little lower. Those are more electronegative. The electronegativity value is little higher. They are more electronegative. তো ম্যাগনেশিয়ামের জন্য মাত্র 1.3। তো ম্যাগনেশিয়াম অনেক বেশি ইলেকট্রোপজিটিভ। তাহলে এবার এই সি ম্যাগনেশিয়াম বন্ডের ইলেকট্রন পেয়াররা এখন কার্বনের দিকে ঘেঁষে আছে, হুইচ জেনারেটস আ রেজিডুয়াল নেগেটিভ চার্জ অন কার্বন, অ্যান্ড দ্যাটস আ নিউক্লিওফিলিক। দিস ইজ কল্ড রিভার্সাল অফ রিঅ্যাক্টিভিটি, অর্থাৎ ইলেকট্রোফিলিক কার্বনকে আমরা নিউক্লিওফিলিক কার্বনে কনভার্ট করেছি। এবং বিকজ দিস ইজ দ্য সোর্স অফ নিউক্লিওফিলিক কার্বন, ইট টেন্ডস টু রিঅ্যাক্ট উইথ electrophilic carbons. Electrophilic carbon source হচ্ছে carbon dioxide. You can see that we have bonds with oxygen. Oxygen being more electronegative draws away the electron density from this carbon, and this is obviously a electrophilic carbon. Similar situation with carbonyl compounds. Carbonyl এও ডেল প্লাস চার্জ আছে, কারণ অক্সিজেন ইলেকট্রন ডেন্সিটি টেনে নিচ্ছে। তো RMgxকে আমরা নিলাম, তার সাথে কার্বন ডাইঅক্সাইড, সলিড কার্বন ডাইঅক্সাইড, যেটাকে ড্রাই আইস বলা হয়, লো টেম্পারেচারে সেটাকে ক্রাশ করে মিশিয়ে দেওয়া হলো। তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে, এখান থেকে এখানে অ্যাটাক করবে এবং এটা খুলে যাবে। খুলে গিয়ে অবভিয়াসলি কার্বন ম্যাগনেশিয়াম বন্ড ভেঙেছে, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ এসছে, অক্সিজেন ম্যাগনেশিয়ামের সঙ্গে, ম্যাগনেশিয়ামটা প্লাস হয়েছে, তো অক্সিজেন ম্যাগনেশিয়ামের সঙ্গে হয় O মাইনাস MgX করে থাকবে, না হলে আমরা OMgX কোভ্যালেন্ট বন্ড দেখাতে পারি। দিস ইজ দি ম্যাগনেশিয়াম কার্বক্সিলেট। টু জেনারেট দি কার্বক্সিলিক অ্যাসিড ফ্রম দিস ম্যাগনেশিয়াম কার্বক্সিলেট, ইউ নিড টু হাইড্রোলাইজ দিস ইন প্রেজেন্স অফ HCl। তো একটা নতুন কার্বন in the form of CO2H has been added to R. So basically you have started from Rx, you have converted it to RMgX, and then by carboxylating it you are generating the RCOH. তো আমরা দুটো চারটে এক্সাম্পল দিই। যেমন আমরা প্রথমে নিয়েছি টারশিয়ারি বিউটানল, এর মধ্যে যদি কনসেন্ট্রেট HCl দিয়ে শেক করি তাহলে SN1 রিয়াকশন হবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এই OH-টা রিপ্লেসড হয়ে যাবে উইথ ক্লোরিন। তারপর আমরা এটার আমপোলাং বা রিভার্সাল অফ রিঅ্যাক্টিভিটি করলাম, অর্গানো ম্যাগনেশিয়াম বানালাম, কার্বন ডাইঅক্সাইডে ঢাললাম, ঢাললে এই কম্পাউন্ডটা তৈরি হলো, হুইচ ইজ আ ম্যাগনেশিয়াম সল্ট। HClH2 দিয়ে অক্সিজেন ম্যাগনেশিয়াম বন্ড ভেঙে আমরা রিলিজ করলাম পিভালিক অ্যাসিড, হুইচ ইজ 2,2-dimethyl 1,2,3 2,2-dimethyl propanoic acid. দিস ওয়ান ইজ কল্ড মেসিটিলিন। এর মধ্যে ব্রোমিন CCl4 দিলে অ্যারোম্যাটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে, তিনটে পজিশন ইকুইভ্যালেন্ট, যে কোনো একটাতে তুমি ব্রোমিন ঢুকিয়ে দাও। তারপর তার মধ্যে এখানে I have missed one step here. You need to do the magnesium thing first, magnesium, and you can do it with the diethyl ether because এখানে তোমার অর্গানোব্রোমিন আছে, তাহলে এই ব্রোমিনটা সরে গিয়ে এখানে হয়ে যাবে ম্যাগনেশিয়াম ব্রোমাইড। You need to make the necessary corrections in your study material. I apologize for this mistake. I should have noticed it, but it somehow escaped my notice. সো এখানে MgBr হলো, তারপর এর মধ্যে এটাকে ড্রাই আইসে পোর করে দাও, তাহলে এখানটায় COMgBr হয়ে যাবে, দেন ট্রিট ইট উইথ HClH2O, সো দিস ব্রেক্স অ্যান্ড ইউ গেট মেসিটোইক অ্যাসিড, যার প্রিপারেশন ইজ আদারওয়াইজ রিয়েলি কাইন্ড অফ ডিফিকাল্ট। So in the next class we will start discussing about the reactivity of the carboxylic acid derivatives, যেখানে COOH এর জায়গায় আমাদের একটা COZ থাকবে, যেখানে Z is equal to অনেক কিছু হতে পারে। আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে যদি ক্লোরিন থাকে তাহলে অ্যাসিড ক্লোরাইড, যদি OCOR থাকে তাহলে অ্যাসিড অ্যানহাইড্রাইড, বিকজ দিস ক্যান কনসেপচুয়ালি বি ডিরাইভড বাই ডিহাইড্রেটিং 2 molecules of carboxylic acid. This is a acid anhydride which has been derived from the same carboxylic acid, so it's a simple acid anhydride. এটা যদি R হয়, এটা যদি R1 হয় বা R1 R2 হয় বা একটা R একটা AR হয়, তাহলে তার হচ্ছে মিক্সড অ্যানহাইড্রাইড। যদি এখানে OR অ্যালকক্সি গ্রুপ থাকে তো উই কল দ্যাট এস্টার, আর যদি এখানে নাইট্রোজেন বেস গ্রুপ থাকে উই কল দ্যাট অ্যামাইড। অ্যামাইডের মধ্যে আবার প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি হতে পারে। এখানে দুটো হাইড্রোজেন থাকলে প্রাইমারি অ্যামাইড, প্রাইমারি কার্বক্সামাইড বা প্রাইমারি অ্যাসিড অ্যামাইড। যদি একটা হাইড্রোজেন একটা আর থাকে তাহলে তাকে বলে সেকেন্ডারি অ্যামাইড, যদি দুটো আর থাকে তাহলে তাকে বলে টারশিয়ারি অ্যামাইড। আমরা এদের কেমিস্ট্রিটা এর পরের লেকচারে ডিসকাস করব। আই হোপ দ্যাট থিংস
that we have talked about in this lecture is making a little bit, at least a little bit, sense to you. I thank you for your patience, and I will be seeing you in the next one.